ইয়েস ম্যাম। Okay. আজকে আমরা হিন্দু ল করব। তার মধ্যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, আমি যা বোর্ড ওয়ার্ক করাচ্ছি একটু কনফার্ম করবে যদি কারোর কাছে বোর্ড ওয়ার্কটা না পৌঁছায়। ঠিক আছে? হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 আজকে আমরা কন্টিনিউ। যাদের কাছে হিন্দু ম্যারেজ অ্যাক্টের বই আছে তারা মানে বেয়ার অ্যাক্ট আছে তারা বেয়ার অ্যাক্টটা খুলবে। যাদের নেই তাদের যদি বেয়ার অ্যাক্ট না থাকে আমাকে একটু জানাবে, আমি গ্রুপে বেয়ার অ্যাক্ট পাঠিয়ে দেবো। ঠিক? আচ্ছা, যারা আহ, কালকের ক্লাসে ছিলে বা যারা ছিলে না তাদের সবাইকেই বলছি, আহ, তোমরা একটু বলো আমাকে যে হিন্দু কারা। মানে এই যে টার্মটা পেলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, তাহলে এই হিন্দু কারা? হু আর হিন্দুজ, খুব ইম্পর্টেন্টলি। এনিওয়ান? হিন্দু কারা? Ma'am, by birth, by religion, by conversion, by reconversion. কে অ্যান্সারটা বললে? ঋতিকা? Yes, ma'am. ওকে, তুমি ঠিক বলেছো। তাহলে সেকশন সেকশন 2 বলছে কি? সেকশন 2 বলছে অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য অ্যাক্ট। অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট, এই অ্যাপ্লিকেবিলিটি কোথায় কোথায় এই অ্যাক্টটা অ্যাপ্লিকেবল। তার মানে যেখানে যেখানে হিন্দুরা আছে, যেখানে যেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট হচ্ছে সেখানে সেখানে অ্যাপ্লিকেবল, সরি হিন্দু ম্যারেজ হচ্ছে সেখানে সেখানে অ্যাপ্লিকেবল। নাও হিন্দু ম্যারেজ কোথায় হচ্ছে? যারা হিন্দু তাদের মধ্যে যে ম্যারেজটা হচ্ছে। নাও এখানে বলছে যে হিন্দু কারা, যেটা কৃতিকা আনসার করলো, যে ফার্স্ট বলে দিয়েছে কি, যারা হিন্দু হিসেবে বাই বার্থ বিলং করছে, যারা খ্রিস্টান, মুসলিম, পার্সি, জিউ এরা বাদ দিয়ে তারা হিন্দু। তাদের মধ্যে হিন্দুদের মধ্যে ইনক্লুডেড কারা পড়ছে? বুদ্ধিস্ট, জৈন, শিখ। হিন্দু যদি বুদ্ধিস্ট হয়, শিখ হয়, জৈন হয়, আহ তাহলেও কিন্তু আমরা তাকে হিন্দুইজম ধরবো। কিন্তু ধরবো না কাদের? এক্সক্লুসিভলি খ্রিস্টান, মুসলিম এবং পার্সি, জিউ এদেরকে আমরা কোনোভাবেই ধরবো না। ওকে? সো এটা বলতে গেল অ্যাপ্লিকেবিলিটি, মানে অ্যাপ্লিকেশন কোথায় হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে যারা হিন্দু, শিখ এরা যে বললাম বা যারা হিন্দুকে কনসিডার করা হচ্ছে, তাদের মধ্যে এই যে হিন্দু অ্যাকচুয়ালি কারা হচ্ছে, মানে তাকে আমি হিন্দু বলবো অ্যাজ এ চাইল্ড, সেটা লেজিটিমেট হতে পারে বা ইলেজিটিমেট হতে পারে। মানে বৈধ হতে পারে, অবৈধ সন্তান হতে পারে, যে কোনো চাইল্ডই তারা কিন্তু তাদের মানে দুজন প্যারেন্টস এর মধ্যে, বাবা মায়ের মধ্যে যে কোনো একজনাই কিন্তু প্রথমত দুজন যদি হিন্দু হয় তাহলে তো চোখ বন্ধ করে হিন্দু, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যদি ওইরকম লেজিটিমেট ইলেজিটিমেট এর মধ্যে যে বাবা মা যদি একজনও হিন্দু হয় আর একজন অন্য কোনো কাস্ট, তাহলেও কিন্তু সেই বাচ্চাটাকে আমরা হিন্দু হিসেবে কনসিডার করতে পারি। সেকশন 2 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এখানে আমরা অ্যাপ্লিকেশন করছি, এখানে কাকে আমরা কনসিডার করবো অ্যাজ এ হিন্দু সেটা পড়ছি। তো বুদ্ধিস্ট, হিন্দু, শিখ, জৈন, তাহলে চাইল্ড, তাদের যদি বোথ বাবা মা, একটা চাইল্ডের বোথ প্যারেন্টস আর হিন্দু, প্যারেন্ট ওয়ান অ্যান্ড প্যারেন্ট টু, এরা দুজনাই হিন্দু, এটা বলে দিয়েছিল ক্লজ এ তে। ক্লজ বি তে কি বলছে? ক্লজ বি তে বলছে এদের মধ্যে যে কোনো একজনাই এটা হিন্দু, দুজনাই হিন্দু। এখানে একটা চাইল্ডের, সেটা যে কোনো চাইল্ড লেজিটিমেট হোক বা ইলিজিটিমেট হোক, প্যারেন্ট ওয়ান, প্যারেন্ট টু আছে, এদের মধ্যে আইদার অর, হয় এ হিন্দু নয় এ হিন্দু, তা সত্ত্বেও চাইল্ডকে কিন্তু আমরা কনসিডার করব হিন্দু। ওকে? বোঝা গেল? আর সি কি বলছে? এনি পার্সন হু ইজ কনভার্ট অর রিকনভার্ট। রিকনভার্ট খুব ইম্পর্টেন্ট। রিকনভার্সন কথাটার মানে, কনভার্ট মানে কেউ মুসলিম থেকে হিন্দু হয়েছে, ঠিক আছে? কেউ মুসলিম থেকে হিন্দু হয়েছে, এটা আমাদের কনভার্সন। ওকে? কেউ মুসলিম থেকে হিন্দু হয়েছে, সরি, হিন্দু থেকে প্রথমে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান থেকে আবার হিন্দু চলে এসেছে, মানে প্রথমে অন্য কোনো রিলিজিয়নে কনভার্ট করেছিল, আবার হিন্দুকে ফিরে গেছে, তার মানে কনভার্ট থেকে রিকনভার্ট হয়েছে। এটা হচ্ছে রিকনভার্সন। যদি কেউ রিকনভার্ট করে নিজেকে বা কনভার্ট করে অন্য কোনো রিলিজিয়ন থেকে, তাদেরকেও আমরা হিন্দু হিসেবে কনসিডার করব। ক্লিয়ার হলো এভরিওয়ান? ম্যাম, ক্লিয়ার।
Yes, ma'am. ওকে, আচ্ছা, নেক্সট সেকশন 5, ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়ালস অফ হিন্দু ম্যারেজ। এসেনশিয়ালস অফ হিন্দু ম্যারেজ। আচ্ছা, সেকশন 1-এ বলছে, মানে সরি, সাবসেকশন 1-এ বলছে কি, যে নাইদার পার্টি হ্যাজ লিভিং এট দ্য টাইম অফ ম্যারেজ। কারোর কোনো পার্ট, মানে দুটো পার্টির মধ্যে, হাজবেন্ড আর ওয়াইফ, এই দুটো পার্টির মধ্যে যে কোনো একটা পার্টি বেঁচে থাকলে চলবে না যখন একটা পার্টি বিয়ে করছে। মানে বলতে চাইছে, যদি হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে কাউকে বিয়ে করতে হয়, তার কোনো আগের থেকে ওয়াইফ বা হাজবেন্ড, কোনো লিভিং হাজবেন্ড ওয়াইফ যেন না থাকে। যদি তার হাজবেন্ড ওয়াইফ আগে থেকে মারা গিয়ে থাকে, তাহলে সে হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে পারে। ডিভোর্স হয়ে গিয়েছে, বিয়ে করতে পারে। আর যদি লিভিং থাকে, তাহলে হবে না। মানে ক্লজ 1 বলছে মনোগ্যামির কথা। মনোগ্যামি মানে, মনো মানে ওয়ান, গ্যামি বা গ্যামাস কথাটার মানে হচ্ছে ম্যারেজ। মানে হিন্দু ল সবসময় ওয়ান, ওয়ান ওয়াইফ ওয়ান হাজবেন্ড কনসেপ্ট, বা ওয়ান স্পাউস বলতে পারো। স্পাউস ওয়ার্ডটা মানেও কিন্তু হাজবেন্ড অর ওয়াইফ, হাজবেন্ড অর ওয়াইফ, মানে যে কোনো একজনাই হতে পারে। এটা জেন্ডার নিউট্রাল একটা ওয়ার্ড। কেউ যদি বলে যে আমার স্পাউস, মানে আমি যদি ফিমেল হই, আমার স্পাউস হবে আমার হাজবেন্ড, আর যদি কেউ মেল হয়, তার স্পাউস হবে তার ওয়াইফ, এরকম। ঠিক আছে? তাহলে সাবসেকশন, সরি, হ্যাঁ, ক্লজ 1 কি বলেছে, যে মনোগামি সাপোর্টিং, কোনো পার্সনের ওয়াইফ যেন এই হিন্দু ম্যারেজ করার সময় আগে থেকে জীবিত না থাকে। তাহলে কারো যদি ওয়াইফ সেকেন্ড টাইম থেকে থাকে, তার মানে ধরে নেবো যে সে সেকেন্ড টাইম, মানে তার যদি, মানে আগে থেকে যদি কোনো ওয়াইফ বা হাজবেন্ড থেকে থাকে, তাহলে এখন সে বিয়ে করছে, মানে দিস ইজ সেকেন্ড ম্যারেজ, এন্ড সেকেন্ড ম্যারেজ কনসিডার করা যাবে না হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে। ওকে, নাও 2 কি বলছে? 2 বলছে সাউন্ডনেস অফ মাইন্ড। সাউন্ডনেস অফ মাইন্ড, এখানে বলেছে ইনকাপেবল অফ ভ্যালিড কনসেন্ট। ইয়েস বলবো আমি, সরি, আমি ভ্যালিড কনসেন্ট দিতে ইনকাপেবল। আমি বিয়ে করব সেটার মত দিতে, সম্মতি দিতে আমি ইনকাপেবল। তো আনসাউন্ডনেস অফ মাইন্ডে কি হচ্ছে? ভ্যালিড কনসেন্ট দেওয়া যাচ্ছে না, ভ্যালিড কনসেন্ট দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? তাই ভ্যালিড কনসেন্ট ইম্পর্টেন্ট। সাউন্ডনেস থাকতে হবে। সাউন্ডনেস মানে মাথায়, মানে কি বলবো, পাগল হলে হবে না, মেন্টাল ক্যাপাসিটি থাকতে হবে। মেন্টালি ইনকাপেবল হলে হবে না। তাই সেকেন্ডটাই হচ্ছে, মেন্টাল কোনো ডিসঅর্ডার থাকলে চলবে না। মেন্টাল ডিসঅর্ডার ইস্যু থাকলে হবে না। ঠিক আছে? এটা হলে হবে না, সাউন্ডনেস থাকতে হবে। আনসাউন্ডনেস থাকলে নট পসিবল। নেক্সট, নেক্সট কি? নেক্সট হচ্ছে ম্যারেজের একটা এজ দিয়ে দিয়েছে। ম্যারেজের এজ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? গ্রুম, মানে যদি কোনো ছেলে হয়, গ্রুম মানে হাজবেন্ডের ক্ষেত্রে বলছে। হাজবেন্ড তো বলবো না, কারণ এখনো বিয়ে হয়নি। সেক্ষেত্রে 21 ইয়ার্স হচ্ছে এজ লিমিট। অ্যান্ড ব্রাইড হলে কি হবে? 18 ইয়ার্স, মানে ওয়াইফ। 18 ইয়ার্স, এটা আমরা জানি, কম বেশি সবাই এটা আমরা জানি। এটা হিন্দু ম্যারেজের ক্ষেত্রে বলে দিল। নেক্সট বলছে প্রহিবিটেড রিলেশনশিপ। প্রহিবিটেড রিলেশনশিপ, যে রিলেশনশিপ গুলোতে আমাদের কাস্টম বারণ করে দেয় বিয়ে করতে। মানে যারা হিন্দু আছে, তারা জানবে যে আমাদের রিলেটিভদের মধ্যে, হিন্দুদের রিলেটিভদের মধ্যে কিন্তু বিয়ে প্রহিবিটেড। প্রহিবিটেড রিলেশনশিপ, প্রহিবিটেড মানে বারণ করা আছে, মানা করা আছে, নট অ্যালাউড। ঠিক আছে? আগে থেকে অ্যালাউ করা যাবে না, এরকম কিছু রিলেশনশিপ আছে। যেমন ধরো মাসির ছেলে, পিসির ছেলে, হ্যাঁ না? তো এইগুলোতে কিন্তু আগে থেকে এগুলো প্রহিবিটেড, কারণ এগুলো আমাদের কাস্টমারি রুলস এর এগেনস্টে। কাস্টম এগুলো আমাদের বলে না, অ্যালাউ করে না এই রিলেশনশিপ গুলো। তো দিস ইজ কল্ড প্রহিবিটেড রিলেশনশিপ। সেখানেও কিন্তু ম্যারেজ নট অ্যালাউড, তাদের মধ্যে ম্যারেজ নট অ্যালাউড। নেক্সট কি আসছে? নেক্সট আসছে সাপিন্দা রিলেশনশিপ। সাপিন্দা রিলেশনশিপ, আচ্ছা, সাপিন্দা রিলেশনশিপের মানে কি? সাপিন্দা, এই কথাটার মানে কি? পিণ্ডদান। যারা হিন্দু রিলিজিয়ন থেকে বিলং করো, তারা মানে বুঝতে পারবে। আমি জানি না যে ইসলামিক এরকম কোনো কিছু আছে কিনা, কোনো আইডিয়া নেই আমার। আফটার ডেথ যারা নিয়ারেস্ট ওয়ান হয়, হতে পারে তার ওয়াইফ, তার চাইল্ড, বা যে কেউ, সে কিন্তু শেষবারের মতন তাকে ফুড অফার করে, দ্য লাস্ট টাইম ফুড
অসপিসিয়াস ভাবে, মানে এটা কোনো সেই রকম কুকিং ফুড নয়, এটা একটা কি বলবো, মানে পুজো করার মাধ্যমে বা বলতে পারো অফারিংস একটা, ঠিক আছে, যেটা বলে পিণ্ড দান করা বাংলায় বলে। তো যা যে একমাত্র মানে পিণ্ডদান জানবে তোমরা যে কাছের লোক ছাড়া কেউ করে না, ঠিক আছে। তাহলে এই যে যারা খুব কাছের লোক, মানে হোয়াট আই মিন টু সে কি কাছের লোক, মানে একদম ক্লোজ রিলেশনশিপ ইন দ্য ফ্যামিলি, ইট ইজ নট দ্য রিলেটিভস, ইটস আ family members, not only the exclusively relatives, the family members who have the sapinda relationship, means the relationship who has right to do this pindodan and all these things. So this is called the sapinda, pinda, ঠিক আছে, sapinda relationship। তো এই রিলেশনশিপের মধ্যেও কিন্তু বিয়ে নট অ্যালাউড, মানে একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার্স, এটাও নট অ্যালাউড, ঠিক আছে। তো এই গেল আমাদের সেকশন 5। এখনো অব্দি কারোর কোনো কোয়েশ্চেন? না ম্যাম। ওকে, এবার না ম্যাম। আমরা যেটা, ওকে ফাইন। আচ্ছা, এখানে আমরা সেকশন 11 পড়বো। সেকশন 11-এ কি বলছে? ভয়েড ম্যারেজ। আচ্ছা, ভয়েড ম্যারেজ মানে যে ম্যারেজটা, ভয়েড ম্যারেজ মানে কি, যে ম্যারেজটা কিন্তু, প্রথম থেকেই অবৈধ। ইয়েস, প্রথম থেকেই ভয়েড, মানে যেটা প্রথম থেকেই ভ্যালিড নয়। তাহলে যে সেকশন 5-এ আমরা কিছু এসেনশিয়ালস পড়লাম, যে একটা ভ্যালিড ম্যারেজ হতে গেলে কি কি ফুলফিল করতে হবে, একটাও যদি এদিক ওদিক হয়ে যায় তারপরে কিন্তু আমাদের সেই ম্যারেজটা ভ্যালিড থাকে না। তো সেই রকমই ক্লজ 1-এ যেটা পড়লাম আমরা, 4-এ যেটা পড়লাম এবং 5-এ যেটা পড়লাম অফ সেকশন 5, একটু জাস্ট রেফার করে যাদের কাছে ডাইরেক্ট আছে। সেকশন 5-এর 1 মানে যে মনোগামীর কথা বলছিল, মানে স্পাউস লিভিং থাকলে হবে না। 4 মানে ডিগ্রি অফ প্রহিবিটেড রিলেশনশিপ এন্ড সাপিন দ্য রিলেশনশিপ। এই কটা যদি এর কটার মধ্যে কারোর বিয়ে হয়, মানে এইগুলোকে ফুলফিল না করে, মানে এই সেকশন হয় হয় ক্লজ 1টা ভায়োলেট হচ্ছে, নাহলে ক্লজ 2টা ভায়োলেট হচ্ছে, নাহলে ক্লজ 5টা ভায়োলেট হচ্ছে, মানে এগুলো যদি ফুলফিল না হয়, কেউ ধরো সাপিন দ্য রিলেশনের মধ্যে বিয়ে করে নিল বা কেউ প্রহিবিটেড রিলেশনশিপের মধ্যে বিয়ে করে নিল, তাহলে তার ভয়েড কিন্তু ম্যারেজ, ম্যারেজ ভয়েড অ্যাট ইনিশিয়াল স্টেজ থেকেই ভয়েড। মানে এমন নয় যে তোমাকে এটা প্রমাণ করার জন্য কোর্টে যেতে হবে, কোর্টে যেতে হবে, কোর্ট তোমাকে অ্যালাউ করবে, আচ্ছা চলো তোমার ম্যারেজটা ভয়েড, আচ্ছা এই গ্রাউন্ডের উপর তোমার ভয়েড না। এই জন্য বলছে একদম ইনিশিয়াল লেভেল থেকেই এটা ভয়েড, ইনভ্যালিড ফ্রম দ্য বিগিনিং বলতে পারো, ঠিক আছে, মানে একেবারে ইনভ্যালিড ফ্রম দ্য বিগিনিং। ওকে, তাহলে ধরো এক্সাম্পল যদি দিই একটা, ওটা ছিল মনোগ্যামি, যেটা ভ্যালিড। এটা হচ্ছে বাইগ্যামি, বাইগ্যামি মানে দুটো বিয়ে, টু ম্যারেজ সাইমালটেনিয়াসলি, মানে টু ম্যারেজ, একটা বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আর একটা বিয়ে নয়, একসাথেই দুটো বিয়ে, মানে মানে একটা ওয়াইফ বা একটা হাজবেন্ড বেঁচে আছে তার সত্ত্বেও একটা বিয়ে, তাহলে সেই যে ফার্স্ট বিয়েটা সেটা কিন্তু, সরি, সেটা সেকেন্ড বিয়েটা সেটা কিন্তু অটোমেটিক্যালি বাইগামির জন্য ভয়েড হয়ে যাবে। এবার তুমি বলতেই পারো ম্যাম তাহলে ফার্স্ট বিয়েটা কি হবে? ফার্স্ট বিয়েটা অফকোর্স ভ্যালিড হবে। ফার্স্ট বিয়ে যদি ভয়েড হয়েই যেত তাহলে তো আর পানিশেবল হতো, মানে পানিশেবল বলবো না, মানে শাস্তি স্বরূপ তো বিয়েটাই ক্যান্সেল হতো না, তাই না? বিয়েটা যদি ক্যান্সেল হয় তাহলে সেকেন্ড ম্যারেজটাই ক্যান্সেল হওয়া উচিত। ওকে, তাহলে সেকেন্ড ম্যারেজ সবসময় যদি কেউ কারোর লিভিং স্পাউস থেকে থাকে, তাহলে সেকেন্ড ম্যারেজ সবসময় ভয়েড হয়ে যাবে, কারণ এটা ক্লজ 1-এই বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সেকশন 12-এ, এটা ইম্পর্টেন্ট, ভয়েডেবল ম্যারেজ। ভয়েডেবল এই ওয়ার্ডটার মানে কি? ভয়েড প্লাস এবল, মানে এখানে কেউ আছে এখন বাংলা লিখতে পড়তে জানো না? আচ্ছা, না জানলেও আমি বলে দিচ্ছি, ভয়েড তো ভয়েড বুঝলে, এবল মানে হচ্ছে যোগ্য, মানে বা পসিবল, পসিবল বলতে পারো, ঠিক আছে, মানে ভয়েড হতে পারে এরকম, ভয়েড নয় কিন্তু ভয়েডেবল। নাও দ্য কোয়েশ্চেন ইজ ম্যাম কেন এরকম ভয়েডেবল, আর এইরকম ভয়েড না বলে ভয়েডেবলই করলো কেন? ভয়েডেবল সবসময় জানবে যে কোনো জায়গায়, শুধু ম্যারেজের ক্ষেত্রে না, কন্ট্রাক্টের ক্ষেত্রে ভয়েডেবল কন্ট্রাক্ট বা ভয়েডেবল ম্যারেজের দুটো চান্স থেকে যায় সবসময়, কারণ আমার এখানে এবল ওয়ার্ডটা রয়েছে, পসিবিলিটি থেকে যায়, একটা হচ্ছে ভয়েড হওয়ার, একটা হচ্ছে ভ্যালিড হওয়ার। নাও দ্য কোয়েশ্চেন ইজ এই যে ভয়েড হবে না ভ্যালিড হবে সেটা কে ডিসাইড করবে? করবে এগ্রিভড পার্টি, ডিসাইড করবে এগ্রিভড পার্টি। এগ্রিভড পার্টি কার থ্রুতে করবে? কোর্টের থ্রুতে।
মানে এখানে কিছু কন্ডিশনস বলে দিয়েছে সেকশন 12 এ, যেখানে যে কন্ডিশনস গুলোতে তুমি যদি দেখো যে এই কন্ডিশনস গুলো ফুলফিল হচ্ছে, তাহলে কোর্টে যেতে হবে, কোর্টে পিটিশন করতে হবে যে তোমার ম্যারেজটাকে তুমি ভয়েড হিসেবে রাখবে না ভ্যালিড করবে। কোর্ট তখন ডিসাইড করবে যে তুমি ডিসিশন নাও এই ম্যারেজটার কি প্রবলেম হচ্ছে, তুমি এই ম্যারেজটাকে ভয়েড রাখবে না ভ্যালিড রাখবে। এবার কাকে কোর্ট অপশনটা দেবে? যে এগ্রিড পার্টি তাকে, মানে যে অ্যাকচুয়ালি ঠকে গেছে, ওকে, যে অ্যাকচুয়ালি ডিপ্রাইভ হয়েছে। বোঝা গেল? মানে এমন নয় যে যে অ্যাকচুয়ালি বেনিফিটেড হচ্ছে সেই 1% কখনোই জিজ্ঞেস করবে না। যার এই বিয়েটা থেকে অসুবিধাটা সৃষ্টি হচ্ছে, যে চাইছে এটাকে আইদার ভয়েড অর ভ্যালিড বানিয়ে দিতে, তাতে তাহলে তার সমস্যা চলে যাবে, সেই পার্সনটা যেহেতু এগ্রিড পার্টি, মানে ক্ষতিগ্রস্ত পার্টি, তাকে কিন্তু অপশন দেওয়া হবে whether it is void or valid you can decide, not actually decide but you can give the opinion. তো এগ্রিড পার্টি এখানে বলবে যে আমি এটাকে ভয়েড হিসেবে কন্টিনিউ, মানে ভয়েড হিসেবে ম্যারেজটাকে এখানে শেষ করে দিতে চাই, না ভ্যালিড হিসেবে কন্টিনিউ করতে চাই। অবশ্যই তোমাকে তার জন্য সেকশন 12 এর ভিতরে যে প্রভিশনস গুলো আছে সেগুলোকে মানে ফুলফিল করতে হবে, আদারওয়াইজ নিজের ইচ্ছে করলো আর একটা বিয়ে নিয়ে চলে যাওয়া তো যায় না ভাবে। এই গ্রাউন্ডস গুলোর মধ্যে যদি পড়ে, তাহলেই কোর্টের কাছে গিয়ে পিটিশন করা যায় যে আমার বিয়েটা এই গ্রাউন্ডস এর উপর পড়ছে, বা আমি এই বিয়েটার জন্য কন্টিনিউ করতে চাইছি, বা ভ্যালিড করতে চাইছি, বা ভয়েড করতে চাইছি, হোয়াট এভার ইট ইজ মেবি। ওকে, তো দিস ইজ কল্ড ভয়েডেবল ম্যারেজ। Now it is different from void and voidable. Void ওয়ার্ডটা কিন্তু ইনিশিয়ালি থেকেই void, বাট voidable কিন্তু কখনো ইনিশিয়াল নয়, যতক্ষণ না ওটা ক্যান্সেল হচ্ছে ততক্ষণ ওটা ভ্যালিডই থাকবে। voidable সবসময় কিন্তু ভ্যালিডই চলতে থাকবে, ওটা কেউ বারণ করবে না তোমাকে যেটা করো না। তুমি যতক্ষণ না ওটাকে void বলছো ততক্ষণ ওটা void নয়, আদারওয়াইজ ভ্যালিড। এবার কি হচ্ছে, তোমার একটা সময় গিয়ে মনে হচ্ছে না এই ভ্যালিডিটাকে বন্ধ করা উচিত, এটা ভাবে চলতে পারে না, সেটার জন্য ওটা void হয়ে যাবে। ওকে, যেমন প্রথমটাই বলেছে যে হ্যাজ নট বিন কনসামেটেড ওয়িং টু দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট যে আছে, মানে এখানে দুটো পার্টি পাই আমরা, একটা হচ্ছে পিটিশনের, একটা হচ্ছে রেসপন্ডেন্ট। পিটিশনের মানে যে ফাইল করছে, হু ফাইলস, হু ফাইলস দ্য কেস, বা কেস বলবো না সুট বলবো। আর রেসপন্ডেন্ট কে against whom the suit is filed, the application is filed against whom। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার দুটো জিনিস পেলাম, পিটিশনার যে ফাইল করবে, এখানে এগ্রিড পার্টি যে যে ঠকে যাচ্ছে সেই অবভিয়াসলি পিটিশনার হবে, সেই অ্যাপ্লিকেশন করবে যে বিয়েটা আমি কন্টিনিউ করতে চাই না, কারণ আমার এই গ্রাউন্ড গুলোর মধ্যে আমার মানে ভ্যালিড পয়েন্ট আছে, তো আমি বিয়ে কন্টিনিউ করতে চাই না। তো উল্টোটা হতে পারে যে প্রথমে তুমি কন্টিনিউ করতে চাও না, পরে গিয়ে বললে যে না আমি কন্টিনিউ করতে চাই। তো দিস ইজ দ্য ডিফারেন্ট থিং। তো ভ্যালিড ভয়েড দুটোই তোমার হাতে, আর যতক্ষণ না তুমি ভয়েড বলছো ততক্ষণ কিন্তু এটা ভ্যালিড হয়েই থাকবে। ওকে, ম্যাম, হ্যাঁ বলো। বলছি এগ্রি পার্টি তো পিটিশনারের জায়গায় রেসপন্ডেন্টও হতে পারে। এগ্রিড পার্টি পিটিশনারের জায়গায় রেসপন্ডেন্ট কিরকম? তাহলে যদি তো যে পিটিশনটা রেসপন্স, যদি তাহলে আদার পিটিশনটা যদি অন্য কেউ করে, করার পরে যদি ওটা মানে মানে যে ম্যারেজে যে ভয়েড করছে, তো তার অপোজিট পার্সন হয়তো দেখা গেল যে এটা পিটিশনটা করেছে, এটা কি হতে পারে? পিটিশনটা যে করবে তার মানে ঠকতে হবে, নাহলে সে কেন যেতে যেতে পিটিশন করতে যাবে, বিয়েটা নিয়ে তার কেন প্রবলেম হচ্ছে? হ্যাঁ, সেটা ঠিক। তাহলে কি পিটিশনারই হবে এগ্রি পার্টি? হ্যাঁ, এগ্রিড পার্টি আমি না হই, আমি কেন পিটিশন করতে যাবো? আমি কোর্ট ফি দিয়ে টাকা পয়সা খরচা করতে যাবো কেন? বোঝা গেল? ওকে, এবার ওকে, আপনি হয়তো ডিভোর্সের কথা মাথায় এনে এই কোয়েশ্চেনটা করছে, ডিভোর্সটা এখনই আনবেন না। ওকে। ডিভোর্সের সাথে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলেন নাকি? না না, আমি বলতে চাইছিলাম যে যদি অন্য পার্টি আদার সাইড যদি এ করে, ধরুন দেখা গেল যে ভয়েড করছে এটা, সেই হয়তো কোর্টের জন্য সে হয়তো আগে পিটিশনটা করে দিল, কিন্তু যে আসল দোষী মানে হাজবেন্ড আর ওয়াইফ হোক, সে তো ডিপেন্ড করতেই পারে যে না ও ভয়েডটা করেছে। ভয়েড করা না করার জন্য নয়, ভয়েডটা এখানে যে গ্রাউন্ড গুলো আছে সেই গ্রাউন্ড গুলোকে তো প্রমাণ করতে হবে, নাহলে তো তুমি ভয়েড বা ভ্যালিড বলতে পারবে না। মানে কোর্টের কাছে গেলে একটা অ্যালিগেশন নেই, যেমন ধরো ডিভোর্সের ক্ষেত্রে ধরুন ধরো বললো যে আমার হাজবেন্ড আমাকে খুব টর্চার করে, ঠিক আছে, তাহলে হাজবেন্ড যে টর্চার করে এই ব্যাপারটা তো বানিয়ে বানিয়েও বলা যাবে। তাহলে তো হুম। মানে তাহলে তো তুমি বলতে চাইছো যে উল্টো দিকের মানুষরা তো অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মিথ্যে বদনাম নিয়ে, বাট এখানে তো সেটা নয়, এখানে তোমাকে গ্রাউন্ড গুলো দেখাতে হবে যে এর মধ্যে কোনটা
বুঝা গেল? ভয়েড আর তাহলেই ভ্যালিড। কিন্তু হবে। হ্যাঁ, ভয়েড আর ভ্যালিড না, এই যে সেকশন 12 এর মধ্যে কিছু গ্রাউন্ডস দেওয়া আছে, যেমন প্রথম গ্রাউন্ডটাই দেওয়া আছে যার বিয়েটা কনসামেটেড হয়নি, মানে কি কমপ্লিট হয়নি। না, একটা বিয়ে কমপ্লিট হতে গেলে সবাই জানি যে একটা একটা রিলেশনশিপ বিল্ড আপ হতে গেলে আউট অফ ম্যারেজ হোয়াট থিংস মাস্ট বি দেয়ার, তো সেটাই কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? পিটিশনারের বক্তব্য যে যে রেসপন্ডেন্ট আছে সে ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্সি আছে তার, সে অক্ষম, সামহাও ফিজিক্যালি হোক মেন্টালি হোক সামহাও সে ইনকম্পিটেন্ট, এটা পিটিশনারের দাবি। তাহলে এখন পিটিশনার একটু এগ্রিড, কারণ বিয়েটা এক সেকেন্ড, পিটিশনার একটু এগ্রিড, রাইট? কারণ এখানে পিটিশনার বলছে যে আহ, উম, বিয়েটা ইনকমপ্লিট রয়েছে, কারণ ইনকম্পিটেন্সটা কার? রেসপন্ডেন্টের। তাহলে ক্ষতিগ্রস্ত আমি। এই যে এত বছরের আমার বিবাহিত জীবন, কেউ একটা কিছু শো করছে, তাহলে আমি এখানে ম্যারেজটাকে কন্টিনিউ করতে চাই না, ভয়েড করে দেওয়া হোক। এবার এই যে প্রমাণাদি দিয়ে জমা পড়লো কোর্ট, কোর্ট এবার সেটাকে ভেরিফাই করবে। ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ওকে। ক্লজ টু, ক্লজ বি তে দেখবে বলে দিয়েছে যে সেকশন 5 এর ক্লজ 2 যেটা ছিল, সেকশন 5 এর ক্লজ 2 কি ছিল? আনসাউন্ডনেস অফ মাইন্ড, ইনকাপাবল পার্সন, যে কিনা কনসেন্ট দিতে পারবে না, নিজের কোনো মেন্টালিটি এমন জায়গায় পৌঁছে গেছে যে যে সংসার করার জন্য ইনকাপাবল, হয়তো সেটা আহ, মানে কি বলবো, বিয়েটাকে কন্টিনিউ করবে, মানে বিয়েটা কি সে ফিল করতেই পারছে না। বিয়ের সময় হয়তো বোঝা যায়নি সে কতটা পাগল, বিয়ের পর হয়তো বুঝতে পারছে। তো তার ওয়াইফের কাছে এই প্রবলেমটা আসতেই পারে। ঠিক আছে? তো সেই জন্য ওয়াইফ তখন বলতেই পারে, ওয়াইফ হোক বা হাজবেন্ড হোক, এখানে কিন্তু এক্সক্লুসিভলি বলে দেওয়া নেই এটা ওয়াইফ না হাজবেন্ড। এখানে জাস্ট বলে দিয়েছে পিটিশনার অর দ্য রেসপন্ডেন্ট, হু এভার মে বি, মানে ওয়াইফ হোক হাজবেন্ড হোক এনিওয়ান। সো দিস ইজ সেকশন 12, জাস্ট রিড দ্য কন্ডিশনস, ঠিক আছে, কেয়ারফুলি। আচ্ছা, একটা সেকশন আমার মিস গেছে, সেকশন 7, সেরিমনিজ আছে কিছু, সেরিমনিজটা একটু দেখে নেবে, যেখানে কিন্তু সপ্তপদীকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সপ্তপদী, 7 steps around the sacred fire, sacred fire, এটাকে আমরা বাংলায় বলি 7 পাকে ঘোড়া, সপ্তপদী। তো ঠিক আছে, তো 7 পাকে ঘোড়া এটা কিন্তু একটা রিচুয়ালস এর মধ্যে পড়ে, মানে এটা ম্যান্ডেটরি রিচুয়াল, মানে ল অ্যাপ্রুভ করছে রিচুয়ালটাকে। মানে যার যত বিয়েই হোক না কেন, প্রমাণগুলো যদি করতে হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট ওয়াইজ তার বিয়ে হয়েছে, সপ্তপদী মাস্ট বি দেয়ার। নাও দ্য কোয়েশ্চেন ইজ ম্যাম, হাউ উইল আই প্রুভ? কিভাবে আমি প্রুভ করতে পারি সপ্তপদী? কারণ আজ থেকে 10 বছর পরে তো আর জাজ থাকবে না, মানে জাজ তো আমার বিয়েতে ইনভাইটেড ছিলেন না যে আমার সপ্তপদী তুমি দেখেছেন। এই জন্য ফটোগ্রাফি থাকে, ফটোগ্রাফ থাকে, ফটোগ্রাফার থাকে, ফটোগ্রাফস থাকে, উইটনেসেস থাকে, বিয়ের উইটনেস থাকে। থাকে মানে কি, এগুলো ম্যান্ডেটরি নাই, বাট মানুষ সেফটির জন্য এগুলোকে রাখে। এত লোক নিয়ে, মিনিমাম কিছু লোক নিয়ে বিয়ে হয় কেন? যে আমার বিয়েটা হচ্ছে সেটা কিছু লোক অ্যাটলিস্ট দেখুক, এটারও গ্রাউন্ড আছে। মানে শুধুমাত্র বিয়ে বাড়িতে ভিড় করার জন্য আর মানে একদম কন্টিনেন্টাল ডিশ থেকে শুরু করে একদম মকটেল অব্দি সেই এই ব্যাপারটার জন্য নয়। এটা থাকে মানুষের প্রেজেন্সের জন্য, অ্যাজ এ উইটনেস ইন ফিউচার যদি এটা কাজে লাগে। এটা কিন্তু সে চলে আসছে বহু বছর ধরে এবং এখনো এটা কন্টিনিউ হচ্ছে, যে বিয়ে বাড়ি মানেই একটা কি বলবো, মানে নাম্বার অফ উইটনেসেস আর দেয়ার যারা প্রুভ করতে পারবে। ঠিক আছে? তো কিছু কাস্টমারি রুলস থাকতে পারে যেগুলো কোর্ট, সরি, ল অ্যাপ্রুভ করছে। কাস্টমারি রিচুয়ালস কিছু থাকতে পারে, যে ধরো এই বিয়েটা এভাবে এদের এখানে হয়, মানে হিন্দুদের মধ্যে, আমি হিন্দুর বাইরে বলছি না, অন্য কোনো বিয়ে অন্য কোনো ভাবে হয়। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বাঙালিদের মধ্যে বিয়ের রিচুয়ালস, মেন রিচুয়ালস কি আছে সপ্তপদী ছাড়া? মেন রিচুয়ালস আছে সিঁদুর দান, তাই তো, তারপরে খইদান, অনেক কিছু আছে, এটসেট্রা এটসেট্রা। বাট এগুলোকে কোর্ট, মানে ল এগুলোকে এক্সক্লুসিভলি ম্যান্ডেট করেনি। কেন? কারণ যেটা বাঙালিদের মধ্যে সিঁদুর দান ইজ এভরিথিং, সেটা হয়তো নন বেঙ্গলিদের মধ্যে গুজরাট বা ইয়েতে মঙ্গলসূত্র ইজ ইম্পর্টেন্ট। মানে সবাই জানো নিশ্চয়ই হোয়াট ইজ মঙ্গলসূত্র, দ্য নেক পিস,
উইথ দ্য ব্ল্যাক বিডস অ্যান্ড অল দিস থিংস। তো এই জিনিসটা ওদের কাছে ম্যান্ডেটরি, কারণ বাঙালির হিন্দু মেয়েরা যেমন সিঁদুরটা খুব অসপিসিয়াস ভাবে পরে, ওরা মঙ্গলসূত্রটাকে খুব অসপিসিয়াস ভাবে পরে। নাও বোথ আর হিন্দুস, বাট হোয়াই দ্য ডিফারেন্সেস? Difference is as per their cultural rituals, as per their local rituals, as per their caste rituals. Being Hindu, different castes are there, different religion, regional practices are there, different regional practices are there. তো যেখানে ওয়েস্ট বেঙ্গলে এটা হচ্ছে, সেটা মহারাষ্ট্রতে অন্য কিছু হচ্ছে, হতেই পারে। তো এই কাস্টমারি রুল, যেটা আমি আগের স্লাইডেই পড়ালাম, কাস্টমারি রাইটস মাস্ট বি দেয়ার, সেটা কিন্তু ল অ্যাপ্রুভ করছে। ল বলে দিচ্ছে যে তুমি সপ্তপদীটাকে রাখতেই হবে, নো ম্যাটার হুইচ রিজিয়ন ইউ আর বিলঙ্গিং ফ্রম। সপ্তপদী ইজ ম্যান্ডেটরি, একদম মেনশন করে দিয়েছে সপ্তপদী ওয়ার্ডটা। বাট আদার্স যে রিচুয়ালস গুলো রয়েছে কাস্টমারি রাইট, সেগুলো তুমি ফলো আপ করো তোমার অ্যাজ পার ইয়োর লোকাল রিচুয়ালস। ঠিক আছে? আচ্ছা, সেকশন 9 and সেকশন 10, এখানে রেস্টিটিউশনাল অফ কনজুগাল রাইট আছে। কনজুগাল রাইট। সেকশন 10 আছে জুডিশিয়াল সেপারেশন। জুডিশিয়াল সেপারেশন। আচ্ছা, রেস্টিটিউশনাল আর কনজুগাল রাইট নাম শুনে বুঝতে পারছো যে রাইট, যে বিবাহের যে রাইটটা, কনজুগাল মানে একসাথে থাকার রাইটটা রেস্টিটিউট হচ্ছে, মানে আরো একবার ফিরে আসছে, মানে বলছে যে তুমি যাও তোমার পুরনো সম্পর্কে ফিরে গিয়ে সংসার করো, জাস্ট দ্যাটস অল। মানে কোর্ট ম্যান্ডেট করছে যে যাও তুমি তোমার বউয়ের সঙ্গে সংসার করো তুমি ভেবে, বা তুমি যাও তোমার হাজবেন্ডের সাথে সংসার করো। মানে আবার কিন্তু ওদের কনজুগাল রাইটটাকে ফিরিয়ে আনা, রেস্টিটিউশনাল অফ কনজুগাল রাইটস। ওকে, তো এইটা মানে জাস্ট কিছুই না, স্পাউস মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কেউই হতে পারে, আস্ক টু রিটার্ন ব্যাক, টু রিটার্ন। কি করতে রিটার্ন করবে? টু কন্টিনিউ দ্য ম্যারেজ, টু কন্টিনিউ দ্য ম্যারেজ। ঠিক আছে, কন্টিনিউ দ্য ম্যারেজ। আর যেখানে জুডিশিয়াল সেপারেশন কি পুরোপুরি ডিফারেন্ট, এখানে ম্যান্ডেট করা হয় লিভিং সেপারেটলি, যে চলো তুমি আর একসাথে থাকবে না, তুমি খুব বাজে বাজে কাজ করে ফেলেছো ইতিমধ্যেই, ল স্যাটিসফাই হয়ে গেছে যে তোমার সাথে আর একসাথে থাকতে দেওয়া যায় না, তাও তুমি পানিশমেন্ট হিসেবে কতদিন আলাদা করে থাকো। ঠিক আছে, তাহলে এটাকে লিভিং সেপারেটলি, কিন্তু লিগালি মানে ইলিগাল ভাবে নয়। মানে আমার ইচ্ছে হলো আমি 6 মাসের জন্য আলাদা রয়ে গেলাম আমার স্পাউসের থেকে, তাহলেই আমি প্রমাণ করতে পারলাম and it is judicial separation, I am in judicial separation. No, judicial separation must be formed throughout the judicial process. You have to file the case. তোমাকে আগে কেস ফাইল, মানে তোমাকে সু ফাইল করতে হবে, সু করতে হবে আর কি, কেস ফাইল বলবো, সু করতে হবে কি, যে জুডিশিয়াল সেপারেশন আমি যেতে চাইছি, পিটিশন ফাইল করতে হবে। ওকে, তাহলে কোর্ট যদি অ্যাপ্রুভ করে ঠিক আছে চলো তুমি খুব হিনিয়াস কাজকর্ম হয়ে গেছে এদের মধ্যে, একসঙ্গে থাকতে দেওয়া যায় না, এরা কিছুদিনের জন্য আলাদা থাক, তারপরে দেখা যাক যে এরা পরে কন্টিনিউ করতে পারে ম্যারেজটা নাকি না, পরের কথা। ওকে, বোঝা গেল আশা করি হোয়াট ইজ দিস টু কনসেপ্টস আর।